বাংলাদেশকে দরকার হলে যদি কূটনৈতিক, রাজনৈতিক, ইকোনমিক পানিশমেন্টে বাংলাদেশ সোজা না হয়, তাহলে দরকার হলে সামরিক পানিশমেন্ট দিতে হবে। 7 সিস্টারের হুমকি দিচ্ছে প্রধান উপদেষ্টা থেকে নাহিদ ইসলাম, মানে একটা 26 বছরের ছোকরা, একজন 80 বছরের বৃদ্ধ, তাদের সবার মেন্টাল থিংটা ইজ 7 সিস্টার। অলরেডি ভারত কিন্তু অনেকগুলো বন্দর বন্ধ করে দিয়েছে, কলকাতা বন্দর বন্ধ করে দিয়েছে, মুম্বাই বন্দর যাও, জাহাজে করে যাও, মুম্বাই দিয়ে করো। এবার ভারত অনেকগুলো কাস্টমস চেকপোস্ট বন্ধ করে দিয়েছে। গতকাল শুনলাম ভিসা সেন্টারও বেশ কয়েকটা বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে ভারত মুখ ঘুরিয়ে নেবে, তারপরে তারা শিক্ষাটা পাবে। বাট শিক্ষা বোধহয় পাবে না, কারণ সিরিয়াকে দেখে কি আপনার মনে হয় শিক্ষা পেয়েছে? আপনার প্যালেস্টাইনকে, মানে প্যালেস্টাইন হামাসকে কি দেখে মনে হয় শিক্ষা পেয়েছে? তো এরা সেই সব এক গোয়ালের গরু, যারা মনে করে পৃথিবীটা একমাত্র একটা রকম ভাবেই চলবে, আর কাউকে আমরা সহ্য করব না। এবং এরা কিন্তু মডার্ন ইসলামের এগেনস্টে, এরা তাদেরও বিরুদ্ধাচরণ করছে এবং দেশটাকে কোথায় নিয়ে যাবে ইকোনমিক্যালি, পলিটিক্যালি আমার ধারণা নেই। বাট ভারতবর্ষের কোনো যে বিরাট ক্ষতি করতে পারবে তা না। ভারতবর্ষ থাকবে ভারতবর্ষতেই, খালি ভারতবর্ষের কিছু অর্থ নষ্ট হবে, এই জায়গার বর্ডারটাকে সামাল দিতে কিছু মিসাইল টিসাইল বসাতে হবে, ব্যাস এই। কিন্তু স্যার, ইলেকশন সামনে আসছে, ইলেকশনের আগে এত গন্ডগোল এবং দেখা যাচ্ছে সেখানে প্রচুর হিন্দু মানুষের উপর আবার নির্যাতন শুরু হয়েছে। যে জামাত দুর্গাপূজার সময় বলেছিল আমরা সহাবস্থানে আমরাও বিশ্বাসী, আমরা প্রোটেকশন দেব, সেই জামাতের নিচুতলার কর্মীরা দেখা যাচ্ছে হিন্দুদের উপর আবার নির্যাতন শুরু করেছেন, জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছেন একজনকে। এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা হচ্ছে আউটফল, দে রিয়েলি ডোন্ট কেয়ার। তো ফলে এটাতে আমাদের কিছু করা নেই, আমাদের নিজেদের দেশ গার্ড দিতে হবে। ভারতবর্ষের বিশাল দেশ, বিশাল পপুলেশন, সব রকম ধর্মের মানুষ একসাথে আছে, সেটা আমাদের ইউনিক ক্যাপাবিলিটি এবং সেটাই আমাদের স্ট্রেংথ এবং সেটাই মেনটেন করতে হবে। এবং বাংলাদেশকে দরকার হলে যদি কূটনৈতিক, রাজনৈতিক, ইকোনমিক পানিশমেন্টে বাংলাদেশ সোজা না হয়, তাহলে দরকার হলে সামরিক পানিশমেন্ট দিতে হবে। স্যার, অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল, এম্বাসি হচ্ছে সেই দেশের সোভরেন ল্যান্ড, তার উপরে আক্রমণ। আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গায় ভারতবর্ষে এরকম হয়েছে, ভারতবর্ষ কোনো না কোনো ভাবে রিটালিয়েট করেছে, কিছু কখনো বলে কখনো না বলে। আমরা দেখলাম ঢাকায় আবার সেই একই ধরনের ঘটনা হলো, একদল মব চলে এলো এবং তারা এম্বাসির উপরে চড়াও হচ্ছে। ভারতবর্ষের কি ধরনের রিটালিয়েশন প্রয়োজন? ভারতবর্ষের রিটালিয়েশন একমাত্র একভাবে হতে পারে, বন্ধ করে দেওয়া এম্বাসি। বাট আদারওয়াইজ এই দায়িত্বটা এম্বাসিকে প্রোটেকশন দেওয়ার, যে দেশে এম্বাসিটা রয়েছে তার। এবার কি হয়, কখনো কি এরকম হয়নি বিচ্যুতি? আগেও হয়েছে, আমেরিকার সাথে হয়েছে। আমেরিকান এম্বাসিতে একসাথে বম ব্লাস্ট করে 22 জনকে মেরে দিয়েছিল, বহুবার হয়েছে। আফগানিস্তানে হয়েছে, বহু দেশের এম্বাসির এরকম হয়। বাট তখন এটা চিন্তার কারণ, এবং হয়তো ভারত আস্তে আস্তে বন্ধ করে দেবে, যেমন ভিসা বন্ধ করে দিয়েছে, এবার এম্বাসির কাজ কারবার বন্ধ করে দেবে। হয়তো তারাও সেটা চায়, কারণ তারা মনে করে হয়তো এই এম্বাসিগুলো থাকলে ভারতের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। বাট এইখানে একটা অদ্ভুত দ্বিচারিতা আছে, সেটা হচ্ছে এই পুরো ব্যাপারটা আপনিও জানেন, আমিও জানেন, যে ভারপ্রাপ্ত যে সরকার আছে বাংলাদেশের, তার অনুমোদনে হচ্ছে, কারণ তার আন্ডারে তো আর্মি, তারা তো আর্মি লাগাতে পারে এই কাজগুলোর জন্য যদি প্রয়োজন হয় তাদের। আবার তারা কিন্তু ভারতের সাথে ইকোনমিক্যালি একটা চুক্তিও বাতিল করেনি। শেখ হাসিনা যে কটা চুক্তি করে গেছেন সব কটা বহাল তবিয়তে চলছে, বিজনেস চলছে, সব কিছু চলছে। এবং প্রধান উপদেষ্টা আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবার জন্য পাগলা হয়ে গিয়েছিলেন মাঝখানে, আপনি দেখেছেন যে একটি অন্য দেশে কিছুক্ষণের জন্য তার সাথে দেখা হয়। এবং সমস্ত রকমভাবে খুব রিসেন্টলি ওনাদের, যিনি আমাদের এনএস এর সমান আর কি, হ্যাঁ, ওই এসসিও একটা হয়েছিল, না নট এসসিও, সরি, সম্ভবত ব্রিক্স বোধহয়, হ্যাঁ ব্রিক্স সামিট বোধহয়, না কোলম্বো প্রোটোকল হয়েছিল দিল্লিতে। সেখানে আমাদের অজিত দেওয়ালের সাথে উনি দেখা করেন। আচ্ছা। এবং খলিলুর রহমান ওনাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং দেখা করে 70 একটু আগে এসে দেখা করে আবার 70 ফেরত যান। তো ফলে কি হচ্ছে, তারা দেখছি অফিসিয়ালি কোনো রকম মানে ভাবে এইগুলোর দায়িত্ব নিচ্ছে না। তাদের লেটেস্ট স্ট্যান্ড হচ্ছে যে এই ছেলেটি যিনি ম্যাপটি লাগিয়েছিলেন, যাকে মারা হলো, হাদি, এবার তাদের লেটেস্ট স্ট্যান্ড হচ্ছে হাদি আমাদের অংশ না, এরা ইন্ডিভিজুয়ালস। আর হাসনাত যে বলেছিল 7 সিস্টারকে আমরা করব, আমরা ভারতের উগ্রপন্থীদের হেল্প করব, বলছে উনিও না, উনি একটি পলিটিক্যাল লিডার, বা উনি স্বরাষ্ট্র, মানে উনি উপদেষ্টা ছিলেন, ওখান থেকে গিয়ে এই জাতীয় পার্টিটি করেন। তো ফলে ওরা কিন্তু দায় ঝাড়ছে এদের থেকে।
তো ফলে দ্বিচারিতা দেখাচ্ছে। এটা কতদিন চালতে পারবে জানি না। আমার মনে হয় ইলেকশনের রেটরিক চলছে ক্ষমতায় আসবার জন্য, এবং কোথাও একটা ওরা জল মেপে বুঝছে যে আওয়ামী লীগের একটা বিরাট জনমত এখনো আছে, হয়তো কিছুটা ভাঙন ধরেছে তার, বাট মানে হয়তো 50% না হলে 30-40% আছে। সেখানে বিএনপি কিছু করতে পারবে না এককভাবে, এবং সেখানে আমার মনে হয় তারা যদি একটা ভারত বিদ্বেষ এমন জায়গায় নিয়ে যেতে পারে যে যে পুরো ভোট বাক্সে সেটা লাভ হয়, যেটা মালদ্বীপসে হয়েছিল ইন্ডিয়া আউট করে, তাহলে হয়তো তারা সেটার লাভ করবে। বাট তারপরে কি হবে, পালে হাওয়াটা দিল, তারপরে কি হবে আমি জানি না। স্যার, এই যে গোটা গন্ডগোলটা, এর মধ্যে কি কোনো পাকিস্তান কানেকশন আছে আপনি মনে করেন? 100%। পাকিস্তানের কানেকশনটা আমি যেটুকুনি বুঝি, পাকিস্তান আজীবন দুটো কাজ করে গেছে। একটা হচ্ছে আমেরিকার সাথে কোঅপারেট করে গেছে, যেমন ভাবে বলবে, যেমন ভাবে আমাদের দেশকে তুমি চাও তেমন ভাবে ব্যবহার করো। নিউক্লিয়ার বোম কোথাও রাখতে হবে যাতে চীন রাশিয়ার কাছাকাছি, আমাদের দেশের গ্যারাজ আছে, রাখো। F-16 রাখবে, আমাদের দেশের হ্যাঙ্গার আছে, রাখো। তোমার দরকার সৌদি আরবের জন্য কিছু করাবে, আমরা আছি। পাকিস্তান এটা চিরকাল করে গেছে, তাদের জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ, এবং দেশকে বিক্রি করেছে। ওই জন্য পাকিস্তান হাজার ডিফল্ট করলেও পাকিস্তানকে রোগ কান্ট্রি বলে ডিক্লেয়ার করে না, উল্টে আমেরিকা পাকিস্তানের আর্মি চিফকে অ্যারেস্ট করবার বদলে তাকে জামাই আদর দেখায়। এবং এই জায়গাটা হচ্ছে পাকিস্তানের নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা আমরা যখন তোমাদের দেব, আমরা যদি ইন্ডিয়ার সাথে কোনো অন্য দেশের সাথে শর্ট করে শত্রুতা করি, তোমরা অন্যদিকে তাকিয়ে থাকবে। সেটা ইউএস তাকিয়ে থাকে, সেটা 71-এও তাকিয়েছিল। কোল্ড ওয়ারের পরে যেটা করলো জেনারেল জিয়াউল হক, যে ব্লিড অ্যান এলিফ্যান্ট উইথ 1000 কাট, মানে প্রক্সি ওয়ার, তখনও উল্টো তাকিয়ে আছে। এবং হাজার হাজার আমাদের সৈন্য মারা যাচ্ছিল কাশ্মীরে, হাজার হাজার সিভিলিয়ান মারা গেছে, তারা কিছু বলেনি। কিন্তু যখন 9/11 হলো, হট করে ইউএস বুঝলো আরে এই সাপগুলো তো তেমন সাপ যারা আমাদের ঘরের লোককেও কামড়াবে। তো তখন হঠাৎ করে একটু ইউএস এর সাথে পাকিস্তানের দূরত্ব তৈরি হলো। আবার দেখছি সেই দূরত্বটা কমে গেছে, কারণ এখন পাকিস্তানকে আবার দরকার ইউএস এর, এবং খুব লেটেস্ট যেটা পাকিস্তানের দরকার গাজার জন্য। এবং সেই জন্য কি করছে যে তারা যখন এই বাংলাদেশের সাথে ঘোট পাকাচ্ছে টেররিজম নিয়ে ইন্ডিয়ার এগেনস্টে, সেখানে ইউএস তখন মানে লুক দ্য আদার ওয়ে বলে, তখন অন্যদিকে তাকিয়ে থাকে। তখন মানে ওই গুড টেররিস্ট ব্যাড টেররিস্ট, মানে ইউএস এর যারা উপরে হামলা করবে তারা ব্যাড টেররিস্ট, ইউরোপের ওপর যারা হামলা করবে তারা ব্যাড টেররিস্ট। বাট যদি সেই টেররিস্টগুলো ইন্ডিয়ার উপর হামলা করে তাহলে দে আর ওকে টেররিস্ট আর কি, মানে তারা পাকিস্তানের টেররিস্ট, আমরা সহ্য করবো, এরকম একটা ব্যাপার আছে ইউএস এর দ্বিচারিতা। এবং পাকিস্তানের সেইটার পুরোপুরি মানে ফায়দা উঠায় পাকিস্তান, সে লাভ উঠিয়ে তারা ভারতের সঙ্গে বাংলাদেশের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে 1969-70-তে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা আবার ঘটতে চলেছে। স্যার 70s এর কথা বললেন, একটা জিনিস মনে পড়ে যাচ্ছে এবং আপনিও হয়তো এগ্রি করবেন, সেটা হচ্ছে আগস্ট আর ডিসেম্বর, এই দুটো মাস ভারত আর বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম টার্গেট করে যতগুলি খারাপ ঘটনা ঘটে এই দুটো মাসেই। এবং 16ই আগস্ট বিজয় দিবসের পরেই দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠলো। কোথাও কি কোনো কানেকশন বুঝতে পারছে? দেখুন, একটা তো যুদ্ধের কানেকশন থাকে। এই যে বিজয় দিবসটা 16ই আগস্ট, এই ব্যাপারটা আপনি 16ই ডিসেম্বর আপনি বলছেন, এটার একটা কানেকশন ছিল। কারণ আমাদের জেনারেল মানেকশা 4 মাস সময় চেয়েছিলেন, কারণ একটা কৃষি কাজের সাথে যুদ্ধের একটা রিলেশন থাকে। আচ্ছা, যদি স্ট্যান্ডিং ক্রপ থাকে তাহলে তার উপর দিয়ে ট্যাঙ্ক যাওয়া বা ক্ষতি হবে, অনেক ক্ষতি ছাড়াও মানে বগি হয়ে যায় রাস্তাটা আর কি। তো কৃষির সাথে সবসময় একটা ক্যাম্পেইন সিজনের থাকে। যেমন কাশ্মীরে সবসময় ঠান্ডা, বরফ পড়ার উপরে যুদ্ধের ব্যাপারটা থাকে। একবার বরফ পড়ে গেলে আর যুদ্ধ হবে, অক্টোবর নভেম্বরের পরে হবে না, হলে ওই সেপ্টেম্বরের আগে, এপ্রিল টু সেপ্টেম্বর, তারপরে হবে না, কারণ কেউ কিছুতে কোথাও আসতে পারবে না, প্রকৃতিটাই সামলে নেবে এমন ভাবে যে হিমালয় হয়ে যাবে আর কি। তো সেই রকম ভাবে যুদ্ধের জন্য ধরে আপনি চীনের বর্ডারও দেখেন, আমাদের একটা টাইম ফ্রেম থাকে আর কি, যে টিবেটান প্লেটোতে কোন সময় আর কি সব থেকে বেশি ঠান্ডা, ওই সময়টা কেউ কিছু করতে পারবে না সেইভাবে। কিন্তু সেইটা পারছে, এখন তো যুদ্ধর চেহারাটা পাল্টে গেছে। এখন তো যুদ্ধটা সেই কামান দাগিয়ে আর ট্যাঙ্ক চালিয়েও হচ্ছে না। এখন যেমন আপনি দেখলেন অফ সিন্দুরে একটা তো যুদ্ধই হলো, কিন্তু আমাদের তো একজন সৈনিকও বর্ডার পার হয়নি। হ্যাঁ, মিসাইল গেছে আর ওদিক থেকে ড্রোন এসছে। তো এখন তো যুদ্ধটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি। আমেরিকার দুটি B-2 বম্বার এলো, ইরানে গিয়ে দুটো বম ফেলে দিয়ে চলে এলো, তারপরে আবার তারা ফেরত চলে গেল। তো কেউ তো কোনো কিছু মানে গুত্তা লড়াই যেটাকে বলে সেটা তো হয়নি, কমব্যাট হচ্ছে না। হ্যাঁ, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, গুত্তা লড়াই সেটা তো হয়নি। তো ফলে এখন আর ওই টাইমিংস গুলো খুব একটা ইম্পর্টেন্ট না।
মিসাইলস ডোন্ট সি ওয়েদার, দে ট্রাভেল থ্রু আউট দ্য টাইম। আর জাস্ট ফর ইনফরমেশন, বাংলাদেশের কমপ্লিট কোনা টু কোনা আর কি কভার করতে ইন্ডিয়া উইল টেক 3 মিনিটস ইন মিসাইলস। হ্যাঁ, তো ফলে আমাদের কাছে যে মিসাইল শক্তি আছে, আমাদের সত্যি বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য সেরকম কিছু করবার দরকার নেই। যদি কখনো আমাদের দেশের রাজনৈতিক শক্তি সামরিক শক্তিটাকে ব্যবহার করবার জন্য ডিসিশন নেয়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ মিনিটস। কিন্তু স্যার, ভারত এত যে উদারতা দেখাচ্ছে, কোথাও কি কোনো একটা সময় এসেছে যে একটা বার্তা দেওয়ার প্রয়োজন, একটু আরো টাফ ডিসিশন নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন? আপনি সেটা চাই, আমরা চাই একটু মজা দেখতে, একটু ভারত পিটালো। আমার মনে হয় যারা এই ডিসিশন মেকিং বডিতে আছে তারা চায় যুদ্ধ না করে যুদ্ধ জিততে, ওকে, উইদাউট ইউজিং মিলিটারি পাওয়ার। তারা চায় ভারত স্যাটেলাইট পাওয়ার। এখন পৃথিবীতে কটা দেশ আছে বলুন তো যারা নিজেদের স্যাটেলাইট লঞ্চ করতে পারে? পৃথিবীতে কটা দেশ আছে যারা নিজেদের ফাইটার প্লেন বানাতে পারে? এই যে আমাদের একটা তেজাস নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পাকিস্তান বাংলাদেশ খুব আনন্দ করছিল, তারা তো গাড়িও বানায় না, তার তো কোনো ইন্ডাস্ট্রি নেই। ফাইটার এয়ারক্রাফটের ইন্ডাস্ট্রিতে মাত্র 5টা দেশ আছে, 4টে দেশ আছে সারা পৃথিবীতে। ভারত তো সেই লিগে ঢুকে পড়েছে। নিউক্লিয়ার কান্ট্রি কটা দেশ আছে? 7টা প্লাস 2টো আনঅফিসিয়াল আর কি, 9টা। তো ভারতের আপনি যদি লিগ দেখেন, সেখানে আমরা যদি বাংলাদেশের সাথে মিলিটারি ব্যবহার করতে রাজি হয়ে যাই, তাহলে ওটা কেমন একটা বাজে, একটা মানে পাড়ার দোকানের সাথে মারপিট করে বসলো আর কি, ওরকম টাইপ হবে আর কি। ফলে আমার মনে হয় বাংলাদেশকে সাজা দেওয়া হবে, এবং সেটা কোনো রকম গুত্তার লড়াই না করে, হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্ট না করে হবে। এবং দরকার হলে কিছু সামরিক শিক্ষাও দেওয়া হবে। চিকেন নেকটাকে যদি একটা এলিফ্যান্ট নেক বানিয়ে দেওয়া হয় একটু জমি টমি নিয়ে, তাহলে তো চিকেন নেক আর কেউ বলবে না। এটার কি কোনো সুযোগ আছে? আমার তো স্বপ্ন আছে, স্বপ্নর থেকেই তো সুযোগ আসছে। হ্যাঁ, যেমন আমার স্বপ্ন ছিল যে কোনোদিন পাকিস্তানের একটু শিক্ষা দেওয়া দরকার। তো সেটা আমরা অফ সিন্ধুরে দেখলাম যে কেমন সুন্দর করে মিসাইল দিয়ে পাকিস্তানের ভেতরে লস্করে তৈবা, জৈশে মোহাম্মদের ক্যাম্পগুলো, কারণ সারা জীবন আমি এই টেরিস্টগুলোর সাথে ফাইট করেছি, এদের সাপ্লাই আসতেই থাকতো। আমরা 4টেকে যদি মারছে তো ওখানে 4টে রিক্রুট হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট লো কস্ট ওয়ারফেয়ার, তাই না? এবার সেইখানে একদম এদের যে জৈশে মোহাম্মদ আর লস্কর তৈবার ক্যাম্পগুলোকে ভেঙেছে, এদের এয়ারফিল্ড 10টা এয়ারফিল্ডকে উড়িয়েছে। তো ওয়াই নট ভারত যে ব্লান্ডারটা করেছিল, মানে ব্লান্ডার বলবো না, মানে ভারত যে উদারতা দেখিয়েছিল বাংলাদেশের সময়, তখনই বোধহয় চিকেন নেকটাকে যদি ভারত একটু বড় করে নিত, তাহলে চিকেন নেক ব্যাপারটাই আর থাকতো না। অফকোর্স চান্স আছে। বারবার এরা যদি বলছে, মানে কি হয় বলুন তো, একটা কথা আছে যে এই মানে যদি তোমরা ইনসিস্ট করছো তাহলে আমি করে দিচ্ছি। তো ওরাই ইনসিস্ট করছে, মানে ইউনুস থেকে আরম্ভ করে হাসনাত আব্দুল্লাহ সবাই খালি চিকেন নেক 7 সিস্টার, চিকেন নেক 7 সিস্টার বলছে। আচ্ছা, এগুলো সম্ভব? আপনি বলুন না। 7 সিস্টার আর চিকেন নেক তো চায়নাও জানে, তো তাদেরও তো হিট লিস্টে ওটা আছে। তো তারা তো এই কথাটা চিন্তা করছে না, কারণ তারা জানে তাহলে ভারত সেই রুদ্র নাচ দেখাবে যেটাতে তাদেরও অনেক ক্ষতি হবে। চায়না তো অত বড় মিলিটারি পাওয়ার। তাহলে বাংলাদেশ যদি এই মানে যদি কিছু দুঃসাহস করেও ফেলে, তাহলে তো তাদের দেশ ধ্বংস হয়ে যাবে আর কি। ভারত ফায়ার পাওয়ারে 3-তে, আর ওরা রয়েছে প্রায় 34 থেকে 37-এর মধ্যে ঘোরাফেরা করে। বাংলাদেশ 35-37 এরকমই একটা ঘোরাফেরা করে। ওরা কোনোদিন এটা কি পারবে? সম্ভব তাদের দ্বারা? না, বাট দেখুন, এটা একটা অ্যারোগ্যান্স অফ দা মানে হ্যাভ নটস বলে আর কি। হ্যাঁ, তাদের কি আছে, মানে গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি, আমি কাউকে মানি না, যে আসছে থাপ্পড় মেরে চলে যাবে, কিন্তু আমি কাউকে মানি না, আমি গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকবো রাস্তায়, ওই রকম ব্যাপার। তো এদের কি হচ্ছে, ধার দেনা করে তো পাকিস্তান চলে, সেমনি বাংলাদেশও সেই জায়গায় চলছে। বাংলাদেশের ভালো ইকোনমি চলছিল, এখন অবস্থা খারাপ, গ্রোথ রেট কমে যাচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট কমে যাচ্ছে, এবং জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এবার ভারত যদি পেট্রোল দেওয়া বন্ধ করে, ভারত যদি ট্রাকগুলো বন্ধ করে দেয়, তাদের অন্য দেশ দেবে, তুর্কি দেবে, বাট তারা তো বিনা পয়সায় কেউ দেবে না, চীনও দেবে না, কেউ দেবে না। কারণ জিওগ্রাফিকে আপনাকে মানতেই হবে, কারণ আমরা তো ঘিরে আছি না বাংলাদেশের পুরো। মানে আপনি যদি বাংলাদেশের ম্যাপটা দেখেন, একদিকে ওয়েস্ট বেঙ্গল, তারপরে মেঘালয়, মিজোরাম, তারপরে ওইদিকে ত্রিপুরা, একটুখানি মায়ানমারের সাথে আছে, চট্টগ্রামের এরিয়াতে একটুখানি আরাকান করিডোরে ওই এরিয়াতে, আর ওইদিকে বঙ্গোপসাগর। তো যদি ধরুন কোনো বড় জাহাজও আসছে, ভারতের এখন যা নেভির ক্ষমতা, আটকে দিতে পারে সাপ্লাই চেন, কি করবে? এবং ভারতের কাছে এখন অনেক জাস্টিফিকেশন আছে
যে ভারতের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে, মানুষরা ডাইরেক্ট আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে। ফলে ইউনাইটেড নেশন কিছু বলবে না ভারত যদি মিলিটারি অ্যাকশন নেয়।